ঠিক রাত 8টা নিউজ 18 বাংলা দুয়ারে রিপোর্টার নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। আগামী 1 ঘন্টা আমার সঙ্গে আমার গ্রাউন্ড জিরো থেকে থাকবে আমার প্রতিনিধিরা। বিভিন্ন জেলার খবর অবশ্যই নজর রাখবো। শুরুতেই কলকাতা শহরের খবরে নজর রাখতে হবে, কারণ ছেলে না হওয়ায় খুন। বেলেঘাটায় মহিলার রহস্য মৃত্যু। শ্বশুর বাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগের আগে 2 মেয়ে হওয়ায় লাগাতার অত্যাচারের অভিযোগ। 3 বছর ধরে অত্যাচারের অভিযোগ বাবার, এবং ঠিক মৃত্যুর আগে বাবাকে ফোন করে ওই নির্যাতিতা, জানায় যে ঠিক কি হচ্ছে তার সঙ্গে, সে কি চাইছে, সেই অডিও প্রথমে শোনাবো। এই মুহূর্তে যারা নিউজ 18 বাংলায় চোখ রেখেছেন তাদের। आप बोल रहे तुमरा कोई चोट नहीं ना लगा है तुमको? नहीं, हम मारते हैं। हाँ? हम टॉर्चर कर रहे हैं आपका दामाद को। लोन का पैसा चाहिए, साइन चाहिए। मेरा 10 जगह में बहुत सारा बॉयफ्रेंड हम रखे हैं। हम लड़कियां चीज इन खाना खा रहे थे तो इनका किसी लड़की का फोन आया। हम उस लड़की को बहुत दिन पहले भी मैसेज किए थे कि दोबारा फोन या मैसेज मत करना। तो अभी फिर उनका वो अपना स्ट्रेटेजी बना के कि हाँ मेरा डिवोर्स होने वाला है, समथिंग समथिंग ऐसा ऐसा, हम लोग अलग होने वाले हैं। तो हम उस लड़की को ना फोन या मैसेज करके कॉल करके गाली दिए हैं कि तुमको समझ में नहीं आया, दोबारा कॉल या मैसेज आएगा तो अच्छा नहीं होगा। उस बात पे वो जो हमको बस बेल्ट से मारे हैं और दीवार में टकरा के बस कुछ नहीं, अंदरूनी चोट है, हम ठीक है, उनका पूरा दिख रहा है तो उस सच है, वो ठीक है, हम गलत है। अच्छा, मेरा फोन तोड़ दिए हैं पूरा। है? बच्चा लोग वार्ड में है। वार्ड में? अच्छा ठीक है। हाँ तुम्हारा फोन देखिए पापा, अभी हम एक तो बात बोले, बोलो। हमको अलग कीजिए वरना या तो हम फांसी लगा लेंगे और सच में लगा लेंगे, क्योंकि मेरा अभी माइंड स्टेबल नहीं है। हम जिस डिप्रेशन और जिस एंजाइटी से हम बहुत दिन से बोलना चाह रहे हैं सबको, लेकिन हम बोल नहीं पा रहे हैं। हमको बहुत तकलीफ हो रहा है मेरे दिमाग पे। मेरे को नींद नहीं आ रहा उतना दवाई खाने के बाद भी कभी कभी। সরাসরি চলে যাব, রৌনক রয়েছে আমার সঙ্গে, রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনক, 2025-এর অগাস্টে দাঁড়িয়ে এই খবর সম্প্রচার করতেও কোথাও যেন একটা দ্বিধাবোধ লাগছে, এই কারণে কারণ ছেলে হবে না মেয়ে হবে, এখন একটা সুস্থ সন্তান জন্ম দিয়ে তাকে মানুষ করা একটা বাবা মায়ের কাছে বড় চ্যালেঞ্জ। আর সেখানে পরপর 2 বার মেয়ে হওয়া, এই রকম অত্যাচার, এবং যে অডিও এই মুহূর্তে আমরা শুনলাম সেখানে অনেক কিছু স্পষ্ট হচ্ছে। তৃতীয় একটা সম্পর্কের কথা যেমন উঠে আসছে, এবং লাগাতার যে মারধর করা হতো সেটাও তো স্পষ্ট। ঘটনার অনেকটা সময় পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত তদন্তের অগ্রগতি কোন পথে? দেখো, ইতিমধ্যেই পুলিশ অস্বাভাবিক মামলা রুজু করেছে এবং পরিবারের তরফে বলা হচ্ছে তারা থানায় অভিযোগ জানিয়েছেন, এবং পরিবার যেটা অভিযোগ করছে যে তার মেয়েকে নাকি গত 3 থেকে 4 বছর ধরে নির্যাতন চালানো হতো। একাধিকবার পরিবারের তরফ থেকে এই বিষয়ে হস্তক্ষেপ করা হয়েছিল, এবং গতকাল যখন এই শ্বেতা সাহু তার বাবাকে ফোন করে ঠিক তার কিছুক্ষণের মধ্যেই তার বাবা কিন্তু এই বেলেঘাটার বাড়িতে ছুটে যান। গেলে দেখে যে অচৈতন্য অবস্থায় তিনি পড়ে রয়েছেন, হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত বলা হয়। প্রশ্ন এখানেই আসছে, যারা অভিযোগ করছে যে 2টি কন্যা সন্তান রয়েছে, পুত্র সন্তান না হওয়াতে নাকি তার উপরে এরকম নির্যাতন চালানো হতো। এবং শুধু তাই নয়, এই যে রোহিত সাহু অর্থাৎ শ্বেতার যিনি স্বামী, যার বিরুদ্ধে অভিযোগ, তার নাকি বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, এবং সেই বিবাহ বহির্ভূত সম্পর্ক জেরেই বেশ কয়েকদিন যাবত তাদের মধ্যে ঝগড়া অশান্তি চলতো। কিন্তু তার যে পরিণাম এরম হতে পারে তারা কল্পনাও করতে পারেনি। এবং গতকাল তার বাবা যখন আসে তারপরই তার মেয়েকে এরম অচৈতন্য অবস্থায় দেখে। শুধু এই প্রথমবার নয়, আগেও একাধিকবার তার উপর নাকি নির্যাতন চালানো হতো, কোনো মতে তারা মেটানোর চেষ্টা করত। এই বিষয়ে কিন্তু তারা বলছেন ইতিমধ্যে তাদের অভিযোগ যে কোনো মতে এটি আত্মহত্যা না, এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। এবার কি কারণে মৃত্যু হয়েছে ইতিমধ্যে পুলিশ ময়নাতদন্ত করছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে আসলেই সেটা কিন্তু সঠিকভাবে জানা সম্ভব হবে। তমশ্রী, বেশ। বাবার অভিযোগ যে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে, এমনটাই অভিযোগ নির্যাতিতার পরিবারের। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শ্বেতার শ্বশুরবাড়ির লোকজন। এমএলএর দীর্ঘদিন, প্রায় 5-6 বছর ধরে ওই কন্যা সন্তান এ নেই ও নেই, মানে কি বলবো ওদের বাড়িতে। হ্যাঁ, অনেকবার আমি মিটিয়েছি, পাড়ার লোক মিটিয়েছে। একটা কোনো মেয়ে আছে ডিভোর্সি মেয়ে,
তো ও বলছিল যে তুমি ডিভোর্স দিয়ে দাও। ও মেয়েটাকে, আমার মেয়ে ফোন করেছে, হ্যাঁ ওরা বলছে এটা সুসাইড কেস, সবাই বলছে সুসাইড কেস। আমি এটা মানতে পারছি না, এটা সুসাইড হতে পারে না। আমার মেয়ে যখন আমি বলছি আমি এসে গেছি, তখন কেন সুসাইড করতে যাবে? প্লিজ প্লিজ প্লিজ। মারধরের অভিযোগ করছিল আপনার বিরুদ্ধে, আপনি করেছিলেন মারধর? না দাদা, কি না, একটা এলিগেশন তো, মানে কি ঘটনা ঘটেছিল সব আমি বলে দিয়েছি, পরে মানে কথা আপনি just বলবো। বলুন কি ঘটনা ঘটেছিল। স্যার প্লিজ, আমি জানি আমি কি লস করেছি, ঠিক আছে? অবশ্যই মারধর কি করেছিলেন আপনি? একটা অভিযোগ না, মারধর করেননি? আমি ওনার বাবা, মানে মেয়ের বাবা, দুটো আমার বন্ধু, বিয়ে হয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে হয়েছে। একটা অন্য রুমে বসেছিলাম, ওর স্বামী অন্য রুমে ছিল, মেয়েটা অন্য রুমে হয়েছে। এরম কেউ যা কল্পনা করতে পারে নাকি এরম করবে? না, এটা মিথ্য কথা, এটা মিথ্য অভিযোগ। কন্যা নিয়ে ওটা হয়েছে, এটা কখনো শুনবো না। সে তো ঝগড়া করে যখন ও তো মা বাবাকে বলবেই। আমরাও ওইখানে ছিলাম, আমি আমার বাবার জন্য সঙ্গে বসেছিলাম। ও গলায় দিয়েছে, ওড়নি বলে যে মারধর করে নেই, এমনি গালাগালি হয়েছে। থালা ফেলেছে, খাবার দিয়েছিল, সে থালা ফেলে দিয়েছে, সেটা আমি নিজে দেখলাম। আসি অন্যান্য খবরে। দুয়ারে রিপোর্টারে এবার যে খবরের দিকে নজর রাখবো, বাংলায় বাংলা সিনেমার গুরুত্ব। নন্দনের বৈঠকে কাটলো স্ক্রিন জট, কারণ মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি হস্তক্ষেপ করেন। এবার যে বৈঠক হলো, সেই বৈঠকে স্ক্রিন জট কাটলো। সরাসরি চলে যাব, মানুষ রয়েছে আমার সঙ্গে। মানুষ, যে বিষয়টা জানতে চাইবো যে জটটা ঠিক কোথায় ছিল, কি ছিল? একদম তমশ্রী, তোমাকে বলবো যে আজকে নন্দনে যে বৈঠক হলো তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ বাংলার প্রেক্ষাগৃহে বাংলা ছবি দেখানো বাধ্যতামূলক হলো। আর এই ইতিবাচক এই খবর ছড়িয়ে পড়তে টলিউডে কিন্তু খুশির হাওয়া, কারণ পরিচালক প্রযোজকদের কিন্তু দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল। জটটা ঠিক সেই জায়গাতেই ছিল, কারণ দক্ষিণী ছবি এবং হিন্দি ছবির দাপটে কিন্তু বাংলায় বাংলা ছবি হল বা স্ক্রিন পাচ্ছিল না। আর যেখানে আমরা দেখছি যে রাজ্য জুড়ে বাঙালির অস্মিতায় শান দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলায় যারা ছবি তৈরি করছে তারা হলের অভাবে ছবি দেখাতে পারছে না। তাই পরিচালক প্রযোজকরা কিন্তু মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন এবং আজকে মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে পরিচালক, পরিবেশক, ডিস্ট্রিবিউটর সকলের সঙ্গে আলোচনা হয় এবং আলোচনা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক দিক উঠে আসে যে বাংলায় কিন্তু হল মালিকরা বাংলা ছবি দেখানো বা বাংলা ছবি না নেওয়ার জন্য কোনো রকম অজুহাত দেখাতে পারবে না। বাংলা ছবি চালাতেই হবে। সিঙ্গেল থিয়েটারে যদি 4টে শো থাকে, 2টো শো বাংলা ছবিকে দিতে হবে এবং প্রাইম টাইমেও বাংলা ছবি দেখাতে হবে। এমনই কিন্তু আজকের বৈঠক থেকে বলা যেতে পারে যে নির্দেশ দেওয়া হয়েছে হল মালিকদের। আমরা সবাই চাই যে যেভাবে বাংলা ভাষাকে নিয়ে আজকে বাংলা ভাষাকে গলা টিপে মারার একটা চেষ্টা হচ্ছে, মানে মাননীয় মুখ্যমন্ত্রী আর একটা ভাষা আন্দোলন চালু করেছেন সর্বত্র। কেউ বলছেন বাংলা নাকি কোনো ভাষাই নেই, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা নাকি ভাষাই নেই। তো সেইটা নিয়েই হয়েছে। আমরা সবাই বাংলা ভাষাকে যাতে আরও বেশি করে বাংলা সিনেমা তৈরি হয়, বাংলা সিনেমা যাতে দর্শকরা দেখতে পান, তার যে নিয়ে আলোচনা সেটা করেছেন, সেটা খুব ফলপ্রসূ। ডেফিনেটলি একটা ভালো উদ্যোগ নিয়েছেন মাননীয় মন্ত্রী ছিলেন অরূপ বিশ্বাস মহোদয়, এবং মুখ্যমন্ত্রীর আদেশে এটা একটা ডিসিশন নেওয়া হয়েছে যে প্রাইম শোতে বাংলা সিনেমাকে দেখানো হবে। তো ডেফিনেটলি বাংলা সিনেমার জন্য একটা ভালো উদ্যোগ, এবং আগামী দিনে আমরা বাংলা সিনেমাকে যাতে আরও বেটার জায়গায় নিয়ে যেতে পারি সেটার জন্য একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। দুয়ারে রিপোর্টারে এবার যে খবরের দিকে নজর রাখবো, জয়েন্টে ফের ওবিসি জট, ফের ওবিসি গেরোয় জয়েন্টের ফল প্রকাশ। জয়েন্ট বোর্ডকে নতুন করে মেধা তালিকা প্রকাশের নির্দেশ। আর ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে জানবো। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছে, কথা বলবো অর্ণবের সঙ্গে। অর্ণব, আর ঠিক কি নির্দেশ দিলেন বিচারপতি আজ? বিচারপতি কৌশিক চন্দ্র নির্দেশ দিয়েছেন রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড দ্বারা যে পরীক্ষাগুলি নেওয়া হয়েছিল তার মধ্যে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2024 এই পরীক্ষার মেধা তালিকা প্রায় প্রস্তুত হয়ে গিয়েছে এবং এই মেধা তালিকা 17% ওবিসি সংরক্ষণার্থ, ওবিসি এ 10% এবং ওবিসি বি 7% এইভাবেই তৈরি হয়েছে বলে আদালত জানতে পেরেছে। এবং বিচারপতির পার্সোনাল যে ইমেল আইডি, সেখানে মেল করে এই তথ্য বা অভিযোগ আকারে এই তথ্যটাকে আনানো হয়েছিল। এই ঘটনায় স্বতঃপ্রণীত হস্তক্ষেপ করে এবং তাতে পরিষ্কারভাবে বিচারপতি জানিয়েছেন যে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার যে মেধা তালিকা সেটাকে রিকাস্ট করতে হবে এবং ওবিসির 7% সংরক্ষণের মাধ্যমেই
এই মেধা তালিকা প্রস্তুত করতে হবে। কোনো ওবিসি এ বা ওবিসি বি থাকবে না। হাইকোর্টের বিচারপতি চন্দ্র বলছেন যে 2024 সালে হাইকোর্টে যে জাজমেন্ট, তাতে যে ওবিসি এ এবং ওবিসি বি সার্টিফিকেটগুলি বাতিল হয়ে গিয়েছে, সেই বাতিল হওয়া সার্টিফিকেটের ওপরে কোনো রকম রিজার্ভেশন আনতে পারে না জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবং এক্ষেত্রে আদালত অবমাননার মতো ঘটনা ঘটিয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। যদিও আদালত অবমাননার কোনো প্রক্রিয়া এই মুহূর্তে ইনিশিয়েট করছেন আদালত, তবে যে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট ইতিমধ্যে মেধা তালিকা প্রস্তুত হয়েছে বলে আদালত জানতে পেরেছে, এই জায়গাতে পুনরায় নতুন করে, অর্থাৎ 2010 সালের আগে যে 66টা জনগোষ্ঠী যারা ওবিসি তালিকাভুক্ত ছিলেন, তাদেরকে 7% সংরক্ষণ দিয়ে এই পুরো মেধা তালিকার কাজ করতে হবে 15 দিনের মধ্যে, এবং ফের এই মামলা আসবে 3 সপ্তাহ পরে। এবং এক্ষেত্রে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড মোট 10টা পরীক্ষা নিয়েছিল, কিন্তু জয়েন্ট এন্ট্রান্সের এই এক্সামিনেশনের উপরে নির্দেশটা কার্যকর হলো, এর প্রভাব কিন্তু বাকি পরীক্ষাগুলোর উপরেও পড়বে বলে আদালত সূত্রে আইনজীবীরা তার ব্যাখ্যা টানছেন। বেশ, বিজেপি নেতাকে হুমকি তৃণমূল যুব নেতার। কোচবিহারে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা। অভিযোগের তালিকায় তৃণমূল যুব নেতা ধরণীকান্ত বর্মনের নাম। অভিযোগের তালিকায় নাম থাকায় হুমকি। বিজেপি নেতা প্রশান্ত বর্মনকে হুমকির অভিযোগ, আর হুমকির অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। প্রথমে সেই অডিও ক্লিপ শোনাবো আপনাদের। শুভেন্দু অধিকারীর গাড়িটা আমি ভাঙছি, তাই তো? হঠাৎ এই কথা তুই নাম দিলি আবার এই কথা? মুই নাম দিছুম, তা আমার নামটা কোথেকে আসলো তুই না দিলি? এখন যদি তুই ভাবিস তাহলে তো ভাব। আমি রোহিঙ্গা সার্টিফিকেট তোরা সজলের কাছ থেকে নিব, আর যতক্ষণ আমাকে রোহিঙ্গা সার্টিফিকেট তোরা দুজন না দিবি ততক্ষণ আমি কিন্তু বাজারে তোদেরকে বাইন্দেও রাখতে পারি, উল্টো করে রাখতে পারি কারেন্টের পিলারে। ক্ষমতা থাকলে কালকে ঘোষকাটাঙ্গা এসে দেখাস। দ্যাট ইজ ধরণীকান্ত আমি বলছি, তোদের ক্ষমতা থাকলে কালকে ঘোষকাটাঙ্গা এসে দেখাস। আমার সঙ্গে শুভঙ্কর রয়েছে। শুভঙ্কর, যে অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী, তার পরিপ্রেক্ষিতে তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক, তার কি বক্তব্য? দেখো, তোমাকে জানিয়ে রাখি গোটা বিষয়টি নিয়ে, এই যে বিজেপির যুব মোর্চার নেতা প্রশান্ত বর্মনকে ফোনে হুমকি দিচ্ছেন, সেই অডিও ভাইরাল হয়েছে এবং সেই অডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গোটা বিষয়টি নিয়ে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বলেন যে এটা একটা ফেক ভিডিও, কারণ যেহেতু শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন সেটা এখন এআইয়ের যুগ, কাজে উনি যে অভিযোগটা করছেন বা উনি যে পোস্ট করেছেন সেটা খতিয়ে দেখতে হবে। এআই দিয়ে অনেক কিছুই করা যায়। মিছিমিছি যুব তৃণমূল নেতা তাকে ফাঁসানোর একটা চক্রান্ত করা হচ্ছে, এমনটাই জানিয়েছেন কোচবিহার জেলা তৃণমূল যুব সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। ধরণীকান্ত বর্মন আমাকে ফোন করে হুমকির স্বরূপ কথা বলে, আমি নেতৃত্বকে জানিয়েছি বিষয়টা, ওনারা যেভাবে আমাকে নির্দেশ দেবেন আমি সেভাবে কাজ করব। এখন তো ভয়েস অনেক রকম ভাবে কপি হয়, এআই এর জামানা আছে, দেখে নিতে হবে সবটা। শুভেন্দু যা কথা বলে 100-র মধ্যে 99 মিথ্যা, অন্য কেউ বলে এত সন্দেহ করতাম না। দুয়ারে রিপোর্টারে এবার বাগদার খবরের দিকে নজর রাখবো। ভুয়ো নথি সহ গ্রেফতার শিক্ষক। বাগদার পাথুরিয়ায় নিশিকান্ত সরকার নামে গৃহ শিক্ষকের বাড়িতে তল্লাশি। উদ্ধার স্কুল বার্থ পঞ্চায়েত সার্টিফিকেট। উদ্ধার প্রধান শিক্ষক বিডিও অফিসের নামে রবার্ট স্ট্যাম্প। সরাসরি চলে যাব, অনিরুদ্ধ কীর্তনিয়া রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, এই সমস্ত রবার্ট স্ট্যাম্প এবং এই সার্টিফিকেট এই গৃহ শিক্ষক পেল কোথা থেকে? সব কি নকল? দেখো তমশ্রী, উত্তর 24 পরগনার বাগদা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাতে পাথুরিয়া এলাকায় নিশিকান্ত সরকার নামে এক গৃহশিক্ষকের বাড়িতে হানা দেয় এবং সেখান থেকেই প্রচুর পরিমাণে ভুয়ো নথিপত্র তারা উদ্ধার করে। এর মধ্যে রয়েছে পঞ্চায়েতের সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট, এমনকি তার কাছেও উদ্ধার হয়েছে মাইগ্রেশন সার্টিফিকেট, যে সার্টিফিকেট বলা যেতে পারে যে সিএতে আবেদন করার জন্য প্রয়োজনীয়। সেই সার্টিফিকেট এই সীমান্তবর্তী বাগদা এলাকায় নিশিকান্ত সরকারের কাছে কি করে এলো তা কিন্তু তদন্ত করে দেখছে পুলিশ। ইতিমধ্যেই এই নিশিকান্ত সরকারকে এই ব্যাপক আকারে অর্থাৎ বিপুল পরিমাণে ভুয়ো নথিপত্র সহ এবং রাবার স্ট্যাম্পও উদ্ধার হয়েছে তার কাছ থেকে। বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের রাবার স্ট্যাম্প, বিডিও অফিসের রাবার স্ট্যাম্প উদ্ধার হয়েছে। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয়। অর্থাৎ গৃহ শিক্ষকের আড়ালে তার এই সমস্ত কারবার চলতো দীর্ঘদিন ধরে।
অন্যদিকে সন্দেশখালীতে সেখানে জাল নোট উদ্ধার। আমরা দেখেছিলাম 19শে জুলাই গেস্ট হাউস থেকে সারি সারি রাশি টাকা উদ্ধার হয়েছে এবং সেই টাকা উদ্ধারের ঘটনায় এবার সিআইডি, কারণ আগেই মূল অভিযুক্ত অর্থাৎ 9.5 কোটি টাকার জাল নোট উদ্ধার হয়েছিল ধৃত জাল নোট চক্রে মূল অভিযুক্ত সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছিল। এবার সেই তদন্তে সিআইডি। সরাসরি চলে যাব, আমার সঙ্গে প্রতিনিধি রয়েছে, কথা বলবো। অমিত সরকার রয়েছে আমার সঙ্গে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, এবার এই ঘটনায় 9.5 কোটি টাকার যে জাল নোট উদ্ধার হয়েছিল সেই ঘটনার তদন্তে এবার সিআইডি। দেখো, বসিরহাট পুলিশ জেলার তরফে তদন্ত চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। সেক্ষেত্রে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, যাদের মধ্যে 2 জন প্রাইম বা মূল অ্যাকিউজ অভিষেক তিওয়ারি এবং তার বান্ধবী তিস্তা সেন, তাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছিল বসিরহাট পুলিশ জেলা। এই মামলার এবার তদন্তভার হাতে পেয়েছে সিআইডি। তদন্ত এগিয়ে নিয়ে যাবে, কারণ তদন্ত করতে গিয়ে বসিরহাট জেলা পুলিশ সূত্র থেকে যেটা দাবি করা হচ্ছিল যে সাইবার অপরাধ সংগঠিত করার উদ্দেশ্যে এই সমস্ত নকল নোট এবং জাল নোট তারা সংগ্রহ করেছিল এবং সেই নকল এবং জাল নোট দেখিয়ে বিভিন্ন ক্লায়েন্টের সাথে প্রতারণা করার কিন্তু ফন্দি বা এসেছিলেন বা তারা প্ল্যান করেছিলেন বা পরিকল্পনা করেছিলেন। সেই তথ্য কিন্তু সামনে এসছে এখনো পর্যন্ত। সেক্ষেত্রে সিআইডি তদন্তভার হাতে নিয়েছে এবং সিআইডি তদন্ত করে যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ অভিষেক এবং তার বান্ধবী এবং এছাড়া আরও 2 জন যাদেরকে সন্দেশখালীর একদম ধামাখালী ঘাট সংলগ্ন যে গেস্ট হাউস আছে যেখান থেকে প্রায় 10 কোটি টাকার মূল্যের জাল নোট এবং নকল নোট উদ্ধার হয়েছিল, মোট 4 জনকে যে গ্রেপ্তার করা হয়েছে তাদের সূত্র ধরেই এই সাইবার প্রতারণা করার যে পরিকল্পনা তারা করেছিলেন, একটা আন্তঃরাজ্য চক্র তারা তৈরি করার চেষ্টা করছিলেন। এই চক্রে আর কারা কারা যুক্ত রয়েছে তাদের ধরার ক্ষেত্রে সিআইডি তারা তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে। বেশ, একদিকে বসিরহাটের ছবিটা দেখলেন যেখানে জাল নোট উদ্ধারে এবার সিআইডি তদন্ত, অন্যদিকে আবার জাল নোট ভাঙানো নিয়ে অশান্তি। 100 টাকার জাল নোট ভাঙানো নিয়ে রীতিমতো মারামারি, ব্যবসায়ীর ছেলেকে ছুরির কোপ। শিলিগুড়ির ঘটনা, হায়দারপাড়ার ঘটনা শিলিগুড়ি। সরাসরি চলে যাব, পার্থ রয়েছে আমার সঙ্গে, পার্থর থেকে আরো বিস্তারিত জানবো। পার্থ, ঠিক কি হয়েছিল? দেখো, গতকাল রাতের ঘটনা শিলিগুড়ি হায়দারপাড়ার এই এলাকায় এক ব্যক্তি তার জাল নোট 100 টাকার জাল নোট ভাঙাতে যায় পাড়ারই এক দোকানে, কিন্তু সেই ব্যবসায়ী সে জাল নোট জানতে পেরে তাকে কিন্তু সে খুচরো দেয়নি এবং তা নিয়ে কিন্তু বচসা হয় গতকাল রাতে। এবং তারপর আজ সকালেও সেই ব্যবসায়ীর ছেলেকে ডেকে নিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালানো হয়। তাকে সেই আক্রান্ত যুবককে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং তারপর এই যে অভিযুক্ত ব্যক্তি তার আবাসন ঘিরে ফেলে স্থানীয় বাসিন্দারা এবং তারপর ভক্তিনগর থানা পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করেছে। যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে কিন্তু এর আগেও এলাকায় জাল নোটের কারবার এবং মাদক কারবারির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। পুলিশ একাধিকবার তাকে গ্রেপ্তারও করেছে। কিছুদিন আগেই যে সে সংশোধনাগার থেকে মুক্তিও পেয়েছে, কিন্তু কেন বারবার এই এলাকায় তার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ করেছে, কেন পুলিশ প্রশাসন সঠিকভাবে ব্যবস্থা নিচ্ছে না, সেই দাবি তোলেন স্থানীয় বাসিন্দারা এবং ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে আবারও জিজ্ঞাসাবাদ করতে চাইছে তদন্তকারী কর্তারা। বেশ, সোফার ভিতরে গাঁজা, সোফার আড়ালে গাঁজা পাচারের চেষ্টা। 53 কেজি গাঁজা সহ পাকড়াও 2 জন। কল্যাণী এক্সপ্রেসওয়েতে আটক করা হয়েছে ট্রাক। সরাসরি চলে যাব, আমার সঙ্গে সুবীর রয়েছে, সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, পুলিশের কাছে কি আগাম খবর ছিল যে এভাবে গাঁজা পাচার হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে? দেখো, কোচবিহার আসাম থেকে কিন্তু বিভিন্ন সময় এইভাবে কিন্তু গাড়ি করে, ট্রাকে করে, বাসে করে এইভাবেই কিন্তু জেলার বিভিন্ন জায়গায় কিন্তু গাঁজা পাচার হচ্ছিল এবং সেই জায়গা থেকে তৎপর ছিল বিভিন্ন থানা। এবং এই যে ব্যারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা দপ্তরের আধিকারিক যারা রয়েছেন তাদের কাছে খবর ছিল যে কোচবিহার থেকে ট্রাকে করে কিন্তু এই গাঁজা আসছে এবং সেই জায়গা থেকে নাগেরবাজার থেকে ব্যারাকপুরের দিকে যখন যাচ্ছিল সেই সময় কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়েতে যারা গোয়েন্দা দপ্তর আধিকারিক রয়েছেন তারা কিন্তু ধরে ফেলেন এবং ধরার পরে কিন্তু যখন ভেতরে গিয়ে যখন দেখা যায় গাড়ির পেছন দিকে দেখা যায় একটি সোফার নিচের যখন কাঠ খুলতে না খুলতে দেখা যায় যে 53 কেজি গাঁজা সেখানে লুকোনো রয়েছে এবং ইতিমধ্যে 2 জন সুব্রত দে এবং সুরজিৎ বিশ্বাস 2 জনকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু জানা গিয়েছে আন্তঃরাজ্য গাঁজা পাচার চক্রের সঙ্গে তারা জড়িত এবং কারা কারা আর জড়িত রয়েছে সেটা কিন্তু তদন্ত করে দেখছে তদন্তকারী আধিকারিকেরা। বেশ,
শাসনের বেলিয়াঘাটে আবার প্রতিবাদীকে মার কি কারণে? কারণ গাঁজার ঠেকের প্রতিবাদ করায় জুটলো মাল। লটারির দোকানের আড়ালে গাঁজার কারবার চলছিল, আর প্রতিবাদ করাতেই সেখানে মারধর করা হয়েছে ব্যবসায়ীকে। প্রতিবাদীকে মারধর করা হয়েছে। সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে। জিয়াউল, কতদিন ধরে এই রকম গাঁজার ঠেক এখানে চলছে? প্রশাসন কি করছে? কারণ এই যে প্রতিবাদ করলেই তো এইভাবে মারধর জুটছে। দেখো, শাসনের বেলিয়াঘাটা বাজার অর্থাৎ বেলিয়াঘাটা ব্রিজের লাগোয়া, সেখানে দেখা যাচ্ছে যে অর্থাৎ একেবারে প্রকাশ্যে অর্থাৎ একটি লটারির দোকান, তার পিছনেই গাঁজা বিক্রি হচ্ছে এবং দীর্ঘদিন এলাকার মানুষ এ নিয়ে সোচ্চার হয়েছেন এবং এই গাঁজা বিক্রির ফলে যারা নেশাগ্রস্ত, নেশা করতে এখানে আসছেন, তারা বিভিন্ন সময় এই গাঁজার অর্থাৎ পয়সা বা গাঁজা কেনার জন্য যে পয়সা, সেটা কিন্তু পাচ্ছেন না এবং এলাকায় ছোট ছোট চুরি ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে। এবং এই যে গাঁজা যেখানে বিক্রি হয়, সেখান থেকে যারা বিশেষ করে মহিলারা গেলে সেখানে বিভিন্ন রকমভাবে কটূক্তি করা হয় এবং তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা, এমনটা অভিযোগ। এবং এ নিয়ে একাধিকবার সোচ্চার রয়েছেন, কিন্তু কোনো কাজ না হয়। দেখা যাচ্ছে এক ব্যক্তি সেখানে কেন গাঁজা বিক্রি হচ্ছে এবং কেন এখানে নেশার আসর বসানো হচ্ছে, তা নিয়ে তিনি প্রতিবাদ করেন। এবং এই প্রতিবাদ করার ফলেই কিন্তু যারা গাঁজা ব্যবসার সঙ্গে যুক্ত বা যারা সেখানে নেশা করতেছেন, তারা কিন্তু এই প্রতিবাদীকে বেধড়ক মারধর করে এবং ইট নিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। তারপরেই কিন্তু উত্তেজিত জনতা তারা কিন্তু এই গাঁজার ঠেকটি ভাঙচুর করে এবং যে গাঁজা বিক্রি করেছে তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। ইতিমধ্যেই কিন্তু পুলিশ এই গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে, ফলে জানি ইতিমধ্যে উত্তেজনা ছড়ায় এবং পরবর্তীকালে যাতে গাঁজা এখানে না বিক্রি হয় তেমনটাও কিন্তু আশ্বস্ত করা হয় পুলিশের পক্ষ থেকে। এবং পুলিশের এ নিয়ে একাধিকবার সোচ্চার হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেই, এমনটাও কিন্তু অভিযোগ করছে এলাকার মানুষজন। দুয়ারে রিপোর্টার এবার দেখাবো সরকারি জায়গা দখলমুক্ত করতে রীতিমতো উত্তেজনা। ভগবান গোলার বাঁধপুল এলাকায় রীতিমতো উত্তেজনা। পুনর্বাসনের শর্তে দখলদার মুক্ত বাঁধপুল, কিন্তু নতুন করে ফের সরকারি জায়গা দখল। সরাসরি চলে যাব, প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে, প্রণবের সঙ্গে কথা বলবো। প্রণব, একবার তো দখলদার মুক্ত পুনর্বাসনের শর্তে দখলদার মুক্ত করা হলো, কিন্তু নতুন করে আবার সরকারি জায়গা দখল কারা করলো? দেখো, ভগবানগোলার যে বাঁধপুল এলাকা রয়েছে কমান্ডার মোড়ের কাছে, সেই বাঁধপুলের যে জায়গা, সেই জায়গাকে দখল করতে যায় ক্লাবের বেশ কিছু যুবক ছেলেরা। তারপরে কিন্তু এলাকাবাসীরা সেই জায়গা নিয়ে প্রতিবাদ করতে শুরু করে। তারপরে কিন্তু দুই পক্ষের মধ্যে রীতিমতনভাবে গণ্ডগোল শুরু হয়ে যায়। ভগবানগোলা থানার পুলিশ এসে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 2000 সালে যখন বন্যা হয়, তখন এই সেচ দপ্তরের পক্ষ থেকে এই বাঁধপুলের জায়গায় যে সমস্ত জনবসতি ছিল সেটাকে দখলমুক্ত করা হয়। তারপর থেকে কিন্তু ফাঁকাই পড়ে রয়েছে। এলাকার মানুষের অভিযোগ যে এই বাঁধপুলকে দখল করার জন্য বিভিন্ন সময়তেই কিন্তু বিভিন্ন জমি মাফিয়ারাই এই জায়গাটার উপর নজর পড়েছে এবং এখানে যদি আবার ধরনের বসতি তৈরি হয়, যে কোনো সময় আবার বাঁধ ভেঙে যাবে এবং বিপত্তি ঘটবে। সেই কারণে কিন্তু এলাকার মানুষরা চাইছে যে এই বাঁধপুল যেরকম রয়েছে ঠিক সেইভাবেই থাকুক, নাহলে কিন্তু বিপত্তি ঘটতে বেশি দেরি লাগবে না। এবং পুলিশ প্রশাসনের কাছেও কিন্তু তারা সেই আর্জি জানিয়েছেন, যদিও সেচ দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন যে এই বাঁধপুলের ওপর কোনো রকম ভাবে জনবসতি তৈরি করতে দেওয়া হবে না, বসতে দেওয়া হবে না এবং কেউ যদি করে তার বিরুদ্ধে কিন্তু আইনের অনুরূপ ব্যবস্থা নেওয়া হবে। বেশ, এবার দেখাবো ভাঙলো তিলপাড়া ব্যারাজের 4 পিলার। ফাটল ধরা যে 4 পিলার, সেই 4 পিলার এবার ভেঙে বসে গেল। ময়ূরাক্ষীর অতিরিক্ত জলের চাপে ভাঙলো পিলার। তিলপাড়া ব্রিজে যান চলাচলের সতর্কতা নেওয়া হয়েছে। আর কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানবো, সরাসরি চলে যাব। আমার সঙ্গে আমার প্রতিনিধি সুপ্রতিম রয়েছে। সুপ্রতিম, একদমই, দেখো যেটা হচ্ছে ময়ূরাক্ষী নদী জলের চাপ এবং আগেই কিন্তু তিলপাড়া জলাধারের এই যে পিলার এক্সটেনশন ডিভাইডার, ওয়াটার ডিভাইডার যেগুলো ছিল সেগুলোতে ফাটল ধরেছিল। আবার আজকে হঠাৎ করে যে জলের চাপ, সেই জলের চাপে কিন্তু 4টে পিলার পুরোপুরি ভেঙে সেখানে বসে যায় এবং সেচ দপ্তর সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে পিলারের নিচে যে বোল্ডার ছিল, সেই বোল্ডার কিন্তু জলের তলে সরে যাওয়ার জন্যই কিন্তু এই দুর্ঘটনা। এবং সঙ্গে সঙ্গে কিন্তু ওইখানে যে গেটগুলো ছিল সেই গেটগুলো দিয়ে কিন্তু জল ছাড়ার পরিমাণ কমানো হয়। 15টা গেটের মধ্যে বাকি গেটগুলো দিয়ে জল ছাড়া হলেও বাকি সেখানে 4টে গেট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। আর যান চলাচল যে 14 নম্বর জাতীয় সড়ক রয়েছে ব্যারাজের ওপরে, সেখানে যান চলাচল অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণ করা হয়েছে। শুধুমাত্র বাইক এবং অ্যাম্বুলেন্সকে ছাড় দেওয়া হয়েছে, বাকি কোনো রকম গাড়ি যেতে দেওয়া হচ্ছে না, যাতে ওই ব্যারাজের মধ্যে কোনো রকম ভাইব্রেশন না তৈরি হয়। সেক্ষেত্রে কিন্তু অন্যান্য অনেক পিলার আছে, ফাটল ধরা আছে এখনও অনেকগুলো পিলার, সেগুলো ভেঙে যেতে পারে এবং ঘুরপথে যাতায়াত চলছে। তবে এবং সেচ দপ্তরের সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে তিলপাড়া জলাধারের জল যদি বর্ষার বৃষ্টি আর নতুন করে না হয় বা জল সরে কমে যায়, তারপরে কিন্তু সংস্কারের কাজ করা যাবে। কিন্তু আজকেও নতুন করে যেভাবে বৃষ্টি হয়ে যায় তাতে কিন্তু যথেষ্টই চিন্তায় প্রশাসন। বেশ,
দুয়ারে রিপোর্টারে এবার চলে যাব ধূপগুড়িতে। সেখানে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাজারের টিনের ছাউনি। ধূপগুড়ির ডাউকিমারি বাজারের ঘটনা, কোনো রকমে প্রাণে বাঁচলেন ব্যবসায়ী ও ক্রেতারা। সরাসরি চলে যাব, রকি চৌধুরী রয়েছে আমার সঙ্গে। রকি, এই বাজারের এই রকম হাল কেন? একটা বড় দুর্ঘটনাও তো ঘটতে পারতো, সংস্কার হয় না, কি অভিযোগ ব্যবসায়ীদের? তমশ্রী, একদম তুমি যেমনটা বললে, বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। একদম দিনের বেলা বাজার চলাকালীন সময় কিন্তু বাজারের মধ্যে থাকা যে টিনের শেড তা কিন্তু হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এবং বরাত জোরে প্রাণে বেঁচে যায় ক্রেতা এবং ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার অন্তর্গত ডাউকামারি এলাকার বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই হাট শেড যে রয়েছে তা বেহাল অবস্থায় রয়েছে। স্থানীয় প্রশাসনকে বারবার জানানো হয়েছে। এই হাট শেডটি কিন্তু জেলা পরিষদের অধীনস্থ একটি বাজার এবং এখানে বারবার বলেও কিন্তু কোনো সুরাহা মেলেনি। একই বর্ষা পড়েছে এবং সেই শেডের যে কাঠ তা অনেকদিনই পচে ভঙ্গুর অবস্থা হয়ে গেছিল। আজ আচমকায় ভেঙে পড়ে এবং বরাত জোরে কিন্তু প্রাণে বেঁচে যায়। স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীদের দাবি যে অতি শীঘ্রই সেখানে যেন একটি নতুন শেড তৈরি করা হয়, আর এ ধরনের যে সকল অন্যান্য শেড রয়েছে সেগুলিকে ভেঙে নতুন করে যেন শেড তৈরি হয়, নাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তমশ্রী, বেশ, কারণ আগে রশি দিয়ে টানা ছিল, প্লাস্টিকের রশি দিয়ে, বাস আপনার থেকে সব খুলে পড়ে। হ্যাঁ, বহুত পুরোনো ঘর। সেই সময় দেখতেছি যে ঘরটা পড়তেছে, তার আগেই আমি ঘরের থেকে বাইরে বেরিয়ে গেছি, মারা যেতে পারতাম। কলার দোকান ছিল, সবজির দোকান ছিল। দুয়ারে রিপোর্টারে এবার একটা ছবি দেখাবো আপনাদের। প্রথমে ছবিটা দেখুন, কোদাল হাতে ড্রেন পরিষ্কার করা হচ্ছে। কে করছেন ড্রেন পরিষ্কার? খোদ পঞ্চায়েত প্রধান। জমা জলের সমস্যা মেটাতে পথে পঞ্চায়েত প্রধান। বাদুড়িয়ার যদুরহাটিতে ড্রেন পরিষ্কার পঞ্চায়েত প্রধানের। সরাসরি চলে যাব, অনুপম সাহা রয়েছে আমার সঙ্গে, অনুপমের সঙ্গে কথা বলবো। অনুপম, পঞ্চায়েত প্রধানের এই উদ্যোগ প্রশংসনীয়, কিন্তু কেন এইভাবে ড্রেন পরিষ্কার করতে হচ্ছে? কেন এই পরিস্থিতি এই এলাকায়? দেখো, এই যে যদুরহাটি, এই যে নোয়াপাড়া এলাকায়, এখানে বেশ কিছুদিন লাগাতার বর্ষার বিস্তীর্ণ এলাকায় জল জমে গেছে হয়েছে। বেশ কিছু নালা বন্ধ হয়ে রয়েছে, যে কারণে সেই জলগুলো সরতে পারছে না এবং এলাকায় মানুষ প্রধানের কাছে বা পঞ্চায়েতের কাছে দাবি জানিয়েছে বা অভিযোগ জানিয়েছে যে জল জমে রয়েছে। এরপর স্বয়ং সেই প্রধান জাহিদুল হক মন্ডল তিনি ঘটনাস্থলে আসেন এবং এসেই যে সমস্যা তিনি বুঝতে পারেন এবং তখন তিনি নিজে হাতে সঙ্গে সঙ্গে সেই ড্রেন সংস্কারের কাজে হাত লাগান। তার কারণ তার যেটা বক্তব্য যে কখন আমি লোক বলবো, কখন আমি শ্রমিক বলবো, তারা আসবে, এসে কাজ করবে, এটার জন্য একদিন দুদিন সময় লেগে যেতে পারে, কিন্তু তার জন্য এই জমা জলে এলাকার মানুষের সমস্যা হতে পারে এবং এই জলের মশা তৈরি হয়ে সেই মশাবাহিত রোগ এলাকায় ছড়াতে পারে। সেই কারণে তিনি পরিকরি নিজে হাতে কোদাল নিয়ে নেমে পড়েন এবং সেখানে যেসব ড্রেনগুলো ছিল সেসব ড্রেনগুলো পরিষ্কার করেন, এমনকি নিজে হাতে করে সেই ড্রেন থেকে নোংরা পর্যন্ত তুলে সেই জল সংস্কারের কাজে হাত দিয়েছেন। তার যেটা বক্তব্য যে আমি করি আর লেবার দিয়ে করি, আমার মূল উদ্দেশ্য মানুষকে পরিষেবা দেওয়া, সমস্যা সমাধান করা। বেশ অনুপম, বৃষ্টির দরুন আমাদের এই গ্রামে জল জমে গেছে, ড্রেন দিয়ে ঠিক মতো জল পাস আসছে না। এ সংবাদ আমরা প্রধানকে দিলে প্রধান নিজে এসে কোদাল দিয়ে মাটিগুলো সরিয়ে দিয়েছে ড্রেন থেকে এবং আবর্জনাগুলো হাত দিয়ে বার করে দিচ্ছে। এগুলো দেখে আমাদের খুব ভালো লেগেছে। আমরা এরকম প্রধান চাই। যে এলাকায় কাজটা করা হলো সে এলাকায় একটু নিচু এলাকা, সেখানে জল জমেছিল। জল জমলে ডেঙ্গু হতে পারে, তো যাতে ডেঙ্গু পরিস্থিতি তৈরি না হয় তার জন্য আমরা একটা আগাম ব্যবস্থা নিয়েছি। আর আমি নিজে কাজ করেছি এই কারণে, বর্তমানে আমাদের চাষি এরিয়া, এখানে মজুরি পাওয়া এখন খুব কষ্ট। পাট ধোয়ার কাজ চলছে, ধান ধোয়ার কাজ চলছে, তো সেক্ষেত্রে তাদের অপেক্ষা না করে আমি নিজেই পঞ্চায়েতের ভিসিটি নিয়ে এই কাজটা করেছি, যাতে এলাকাবাসী ভালো থাকে, সুস্থ থাকে। ম্যালেরিয়া ডেঙ্গি রোধে তৎপরতা জলপাইগুড়ি শহর জুড়ে অভিযানে পুরসভা। জলে মাছ ছাড়ার পাশাপাশি ডাঙায় স্প্রে। শহরের সব জলাশয় নালায় ছাড়া হচ্ছে গাপ্পি মাছ। আমার সঙ্গে শান্তনু রয়েছে, কথা বলবো শান্তনুর সঙ্গে। শান্তনু, এখনো পর্যন্ত এই জলপাইগুড়িতে যেখানে এই ধরনের পুরসভার তরফ থেকে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেখানে এখনো পর্যন্ত ডেঙ্গি ম্যালেরিয়াতে কতজন আক্রান্ত? শুধুমাত্র শহর এলাকাতেই এখনো পর্যন্ত 12 জন আক্রান্ত হয়েছে ডেঙ্গু রোগে, 1 জন ম্যালেরিয়া এবং 1 জন
জাপানি এনসেফ্যালাইটিস রোগে আক্রান্ত হচ্ছে। সবই মশাবাহিত রোগ, আর এই মশাদের দমন করতে কিন্তু বলা যেতে পারে একেবারে রীতিমতো সালাসী আক্রমণ শুরু করেছে পুরসভা। একদিকে যখন সাফাই অভিযানে গুরুত্ব দেওয়া হচ্ছে, ফগিং চলছে, স্প্রেতে গুরুত্ব দেওয়া হচ্ছে, পাশাপাশি বাড়ানো হয়েছে বিভিন্ন যে জলাশয়গুলো রয়েছে সেখানে হচ্ছে ছাড়া হচ্ছে গাপ্পি মাছ। বলা হয় এই গাপ্পি মাছই হচ্ছে মশাদের যে লার্ভা রয়েছে অর্থাৎ বংশবৃদ্ধি রোধে অত্যন্ত কার্যকরী একটি মাছ। যেহেতু এদের মশাদের লার্ভা খেয়ে নিতে পারে, সেই কারণে কিন্তু 1 লক্ষ গাপ্পি মাছ ছাড়া হয়েছে জলপাইগুড়ির বিভিন্ন জলাশয় এবং নালাগুলোতে। এবং এই শুধু 1 লক্ষ ছাড়া নয়, আরও 1 লক্ষ ছাড়ার পরিকল্পনা নিয়েছে পুরসভা। পুরসভার একটাই বক্তব্য, এই মশাদের বংশবৃদ্ধি রোধের ক্ষেত্রে মাছেরা অত্যন্ত কার্যকরী একটি উপায়। সেই কারণে মাছেদের সংখ্যা যেরকম বাড়ানো হবে, বিভিন্ন জলাশয়গুলোতে যেরকম মাছ ছাড়ার পরিকল্পনা কার্যকর করা হচ্ছে, পাশাপাশি স্প্রে এবং ফগিং অভিযানের উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিটা ওয়ার্ডকে কিন্তু সাফ-সাফাই রাখা হচ্ছে, কারণ মশারা যাতে কোনো রকম ভাবেই বংশবিস্তার না করতে পারে। কারণ বংশবিস্তার যদি আটকে দেওয়া যায় তাহলে কিন্তু রোগ অনেকটাই প্রতিরোধ করা সম্ভব হবে। কারণ 12 জন আক্রান্ত হওয়া শহর এলাকায় 25টি ওয়ার্ডের মধ্যে একটি অত্যন্ত উদ্বেগজনক খবর। এবং উৎকণ্ঠায় এবং পুরসভা যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে যাতে এই ম্যালেরিয়া ডেঙ্গু থেকে আক্রান্তের সংখ্যা রোধ করা যায়। একদিকে যেমন সাফাই অভিযান করছি, এটা অল আউট এক্সটেন্সিভ সাফাই, আমরা স্প্রে করছি লার্ভিসাইড, তার সাথে সাথে আমরা ফগিং করছি। গাপ্পি মাছ ছাড়া প্রাকৃতিক নিয়মে গাপ্পি মাছ, এডিস মস্কিটো যেটা ডেঙ্গুর ধারক এবং বাহক, তার লার্ভাটা খেয়ে নেবে। গাপ্পি মাছ যেহেতু এই সময় ছাড়া হচ্ছে, ডেঙ্গু মস্কিটো যে লার্ভাগুলো থাকছে সেগুলোকে এই করে খেয়ে নেয়। প্রিভেনশন অটোমেটিকলি যদি লার্ভা কমে যায় তাহলে অ্যাডাল্ট মস্কিটো কমে যায়। বাই ক্লিনিং অ্যাক্টিভিটি, যে সমস্ত হেলথ ফেসিলিটি চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, কোথাও যাতে জল জমে না থাকে, ড্রেনগুলো যাতে ক্লিয়ার থাকে। ফের এটিএম লুটের চেষ্টা, বাঁকুড়ার মাকুড় গ্রাম বাজার এলাকার ঘটনা। রাজ্য সড়কের ধারে এটিএম বুথে হানা দুষ্কৃতীদের, স্থানীয়দের তৎপরতায় পাকড়াও 3 দুষ্কৃতী। আমার সঙ্গে প্রতিনিধি প্রিয়ব্রত রয়েছে। প্রিয়ব্রত, এই যে স্থানীয়দের তৎপরতায় পাকড়াও 3 দুষ্কৃতী, কিভাবে? দেখো, বাঁকুড়া দুর্গাপুর যে 9 নম্বর রাজ্য সড়ক, তাতেই কিন্তু ব্যস্ততম বাজার মাকুড় গ্রাম। এখন সেখানেই সাত সকালে দেখা যায় যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এর সামনে একটি ঝাড়খণ্ডের গাড়ি, আর্টিকা গাড়ি, সে এসে দাঁড়ায় এবং তার থেকে 4 জন যুবক নেমে পড়েই এটিএম এর ভিতর ঢুকে যায়। এবং যখন দেখা যায় যে এটিএম এর সামনের যে সিসি ক্যামেরা, সেটার মুখটা ঘোরানো রয়েছে এবং তার পরবর্তীকালে কিন্তু সন্দেহ হয় স্থানীয় মানুষজনের, তারা কিন্তু জড়ো হয়ে বিষয়টা দেখছিলেন। পরবর্তীতে দেখা যায় এটিএম এর যে শাটার সেটা নামিয়ে দেওয়া হয়, ভিতরে 4 জন ঢুকে যাওয়ার পর স্থানীয় মানুষজন কিন্তু সন্দেহ হয় এবং তারা এটিএম এ ঢুকতে গেলে দেখা যায় যে এটিএম এর যে ভেতরের ক্যামেরা, সেই ক্যামেরা কিন্তু সেলোটেপ চিটিয়ে দেওয়া হয়েছে। এরপরেই সন্দেহ হতেই তাদের দৌড়ে ধাওয়া করা হয়। 1 জন দুষ্কৃতী পালিয়ে যেতে সমর্থ হলেও 3 জনকে ধরে ফেলে স্থানীয় মানুষজন। কিছুটা গণদেওয়ালা দেওয়া হয় এবং তারপরেই বাঁকুড়া সদর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এবং পরবর্তীকালে বাঁকুড়া সদর থানার পুলিশ তদন্ত করে দেখেছে যে তারাই কিন্তু এই এটিএম লুটের ঘটনার সঙ্গে যুক্ত এবং এটিএম এর যে ভাঙচুরের ঘটনা ঘটানো হবে সেই জন্য কিছু সামগ্রী তাদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে। তাদের কাছ থেকে এটিএম কার্ড কয়েকটা বাজেয়াপ্ত করা হয়েছে, মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে এবং কিছু টাকা, নগদ টাকা, সেটা বাজেয়াপ্ত করা হয়েছে। 3 জনকেই আজকে গ্রেপ্তার করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ এবং আগামীকাল বাঁকুড়া জেলা আদালতে তাদেরকে পেশ করা হবে। নমস্কার। বেশ প্রিয়ব্রত, 4:30টার দিকে এই ঘটনাটা ঘটেছে। 3 জন একটা কার এর্টিগা গাড়ি নিয়ে এসেছিল, এটিএম এ ঢুকেছিল আর এটিএম এর সিসিটিভি ক্যামেরাতে একটা টেপ চিটকে ওখান থেকে টাকা বের করার চেষ্টা করছিল। সেখানে কিছু মানুষ তারা ইন্টারভিউ করলো, ওদেরকে আটকে রাখলো, পুলিশকে খবর দিল, পুলিশ সঙ্গে সঙ্গে পৌঁছে গিয়ে ওদেরকে ওখান থেকে নিয়ে এসে থানায় নিয়ে এসেছে। এখন পর্যন্ত ইনভেস্টিগেশনে আমরা বুঝতে পেরেছি 2 জন কোনো ঝাড়খণ্ডের আছে আর 1 জন ইউপির বাসিন্দা আছে। এই 3 জন এখানে কিন্তু এই ক্রাইম করতেই এসেছিল। এদের এই মোডাস অপারেন্ডিটা এটা প্রথমবার করেনি, এরা এর আগেও করেছে। কোথায় করেছে, কতবার করেছে, আমাদের এলাকায় করেছে কি করেনি, এগুলো আমরা চেক করছি। পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে নাবিশ্বাস, পোল্ট্রি ফার্ম থেকে তীব্র দুর্গন্ধ ছড়ানোর অভিযোগ। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি ব্লকের রাজাপুরে রীতিমতো ক্ষোভ। দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান না হয় ক্ষোভ আজ প্রতিবাদ করে রাজ্য সড়ক অবরোধ করেন মানুষজন। প্রায় 2 ঘন্টা অবরোধ চলে। সরাসরি চলে যাব, সুজন সূত্রধর রয়েছে আমার সঙ্গে, সুজনের সঙ্গে কথা বলবো। সুজন, কোন আশ্বাসে অবরোধ তুললেন যারা অবরোধ করছিলেন? একদমই, তোমাকে তমশ্রী জানিয়ে রাখি যে প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয় যে যত দ্রুত
সমস্যা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। তোমাকে জানিয়ে রাখি যে এই যে রাজাপুর, সেই রাজাপুরে একটি ব্যবসায়ী তিনি কিন্তু পোলট্রি ফার্ম খুলেছিলেন এবং সেই ফার্মের থেকে যে দুর্গন্ধ নাভিশ্বাস হয়ে পড়েছিল এই এলাকার বাসিন্দারা, যার জেরে কিন্তু তারা বারবার প্রশাসনকে জানিয়েছিল যে সেই এলাকায় যে দুর্গন্ধ ছড়াচ্ছে তা যেন নিয়ন্ত্রণ করা হয়, কিন্তু প্রশাসন সেই জায়গায় কর্ণপাত করেনি গ্রামবাসীদের কথায়, যার জেরে কিন্তু আজকে যে এই উষা হরণ এবং ফতেপুরের যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়ক কিন্তু অবরোধ করে প্রায় 2 ঘন্টা তারা অবরোধ চালায়। ঘটনার খবর পেয়ে কুসুমন্ডি থানার পুলিশ এবং কুসুমন্ডি ব্লকের বিডিও সেই ঘটনাস্থলে পৌঁছায় এবং তারা আশ্বাস দেয় যে বিষয়টি খতিয়ে দেখে তার ব্যবস্থা গ্রহণ করা হবে এবং রীতিমতো যারা অবরোধকারী রয়েছে তারা হুঁশিয়ারি দিয়েছে কিন্তু যে দ্রুত যদি এই সমস্যার সমাধান না হয় তারা কিন্তু তারা বৃহত্তর আন্দোলনে নামবে, এমনটাই কিন্তু জানিয়েছে তমশ্রী। বেশ, মানে মলের যে কারখানা আছে এটা বন্ধের প্রতিবাদে আমরা এখানে এখানে আমরা গন্ধের পরিবেশে থাকতে পারছি না। থাকতে পারছি না, বমি করছে। পাশে স্কুল আছে, স্কুলের বাচ্চা থাকতে পারছে না, মিড ডে মিলের সময় খেতে পারছে না। তাই আমরা চাইছি শুধু এখানে বাচ্চাদের না, বয়স্ক লোকেদের সবার একটা সমস্যা আছে। দুয়ারে রিপোর্টারে বা চলে যাব দুর্গাপুরে। দুর্গাপুরে চালু হলো বাস অটো। টোটো দৌড়াতে 3 দিন বন্ধ পরিষেবা। যাত্রী দুর্ভোগের কথা ভেবেই চালু হলো বাস অটো। সরাসরি চলে যাব, অর্পণ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে। অর্পণ, জট কাটলো কিভাবে? দেখো, একেবারেই কিন্তু 3 দিন ধরে টানা কিন্তু দুর্গাপুরে মিনি বাস এবং অটো পরিষেবা বন্ধ ছিল, কারণ তাদের দাবি ছিল যে টোটো চালকদের দৌরাত্ম্য, অবৈধ টোটো বেশি সংখ্যায় বেড়ে গেছে এবং তারই প্রতিবাদে কিন্তু মিনি বাস চালক এবং যারা অটো চালক তারা কিন্তু পরিষেবা বন্ধ রেখেছিল 3 দিন ধরে। অবশেষে কিন্তু যাত্রী দুর্ভোগের কথা মাথায় রেখে বাস মালিক সংগঠন এবং অটো যারা ইউনিয়নে যারা রয়েছেন তারা কিন্তু তারা সিদ্ধান্ত নিলেন যে এই মুহূর্তে তারা যাত্রীদের কথা ভেবে পরিষেবা দেবে এবং আগামী দিনে পুজোর পর অর্থাৎ বাঙালির বড় উৎসব দুর্গা উৎসব তারপরেই সিদ্ধান্ত নেবেন। ইতিমধ্যেই বাস মালিক সংগঠন এবং অটো যারা সংগঠন রয়েছে তারা কিন্তু মহকুমা শাসকের দ্বারস্থ হন এবং সেখানে একটি বৈঠকও তাদের হয়, সাময়িক একটা বৈঠক হয় এআরটিওর দপ্তরে। তারপরেই কিন্তু তারা তাদের সিদ্ধান্ত বদলে ফেলে এবং তারা যেটা জানাচ্ছেন যে এই বৃহস্পতিবার সকাল থেকেই তারা পরিষেবা দিচ্ছেন। বিভিন্ন রুটের বাস এবং অটো পরিষেবা চালু হলো এবং হয়রানির যারা শিকার হচ্ছিলেন সাধারণ মানুষ, তা থেকে মুক্তি পেলেন সাধারণ মানুষ। বেশ অর্পণ। জনসাধারণের যাতে অসুবিধা না হয় এই কথা মাথায় রেখে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এবং যারা পরিচারিকার কাজ করেন বিভিন্ন প্রান্ত থেকে আসেন দুর্গাপুর শহরতলিতে, তাদের কথা মাথায় রেখে আমরা এই আন্দোলন সাময়িকভাবে স্থগিত রাখছি এবং প্রশাসনের কাছে আমরা এই বার্তাও দিয়ে এসেছি যে দুর্গাপুজো মিটলেই যদি প্রশাসনিক স্তরে এই অটো টোটো বেআইনি অটো টোটোর বিরুদ্ধে যদি কোনো সদর্থক ভূমিকা না নেওয়া হয় সেখানে আমরা আরটিও প্রদত্ত যে পারমিট সেই পারমিট আমরা সারেন্ডার করা ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই। দুয়ারে রিপোর্টারের সবশেষে আপনাদের দেখাবো খুলে গেল বাংলা সিকিম লাইফ লাইন। রবিবার রাত থেকে বন্ধ ছিল 10 নম্বর জাতীয় সড়ক। তবে সেতিঝোড়ায় একমুখী যান চলাচল কি পরিস্থিতি এখনো পর্যন্ত জানাবে। সরাসরি চলে যাব, পার্থ প্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থ, হ্যাঁ ঠিক, তুমি যেমনটা বলছিলে যে গত রোববার রাত 8টা থেকে কিন্তু বন্ধ ছিল এই 10 নম্বর জাতীয় সড়ক অর্থাৎ বাংলা সিকিম লাইফ লাইন। একাধিক জায়গায় ধসে কার্যত বিপর্যস্ত ছিল, বিশেষ করে এই সেতিঝোড়ায়, এই কালিম্পংয়ের সেতিঝোড়া, সেখানে কিন্তু জাতীয় সড়কের একটা বড় অংশ তিস্তা গর্ভে চলে যায়। পাহাড় কেটে টানা 4 দিন ধরে এনএইচআইডিসিএলের কর্মীরা পাহাড় কেটে রাস্তা সম্প্রসারণ করে আগামীকাল সকাল 9টার সময় খোলার কথা ছিল, কিন্তু তার আগেই আজ সন্ধ্যেবেলা এই 10 নম্বর জাতীয় চলাচল খুলে গেল এবং সব ধরনের যানবাহনই চলাচল করতে পারবে, অর্থাৎ ছোটো গাড়ি, বড় গাড়ি, এমনকি ভারী যানবাহন তাও কিন্তু চলাচল করতে পারবে। তবে এই সেতিঝোড়ায় সেখানে রাস্তা সংকীর্ণ হওয়ায় সেখানে একমুখী যান চলাচল করছে। তবে কিছুটা হলেও কিন্তু যারা পর্যটক বা নিত্যযাত্রী তাদের ঝক্কি আর পোহাতে হবে না, কেননা এই 10 নম্বর জাতীয় সড়ক খুলে যাওয়ায় অনেকটাই সুবিধা হলো। 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকায় ঘুরপথে চলছিল গত 4 দিন ধরে শিলিগুড়ির সঙ্গে কালিম্পং এবং সিকিমের সড়ক যোগাযোগ। অবশেষে কিন্তু এলো স্বস্তি। স্বাভাবিকভাবে যদি আবারও কিন্তু একাধিক জায়গায় এখনও কিন্তু বিপর্যস্ত রয়েছে, সেসব জায়গায় কিন্তু একমুখী যান চলাচল করছে, যেমনটা সেতুজোড়ায় হচ্ছে। তবে সেদিকে কিন্তু নজরদারি রাখছে এনএইচআইডিসিএলের কর্মীরা, কেননা ভারী বৃষ্টি পূর্বাভাস থাকছে, তাই বিপদ কেটেও যেন কাটছে না বাংলা সিকিম লাইফ লাইনের ওপর। বেশ।